যার বাড়িতে এসে খেয়েছিলেন তার নিজেরই নাম বাদ। হ্যাঁ, তো ব্যাপারটা ওরকমই। আসলে তো নেমোখারাম যারা হয় তারা এরকমই হয়, যে যার বাড়িতে খেয়ে গেছে তারই সর্বস্ব নষ্ট করে দিয়ে চলে গেছে। এবারের ভোটটা হচ্ছে নির্বাচন কমিশন বনাম বাংলার মানুষের ভোট। আর এই নির্বাচন কমিশন বনাম বাংলার মানুষের ভোটে বাংলার মানুষ একজোট হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই ভোট দেবে। এই এনআরসি কিন্তু শেষ এনআরসি নয়। এসআইআর এর ছদ্মবেশে যে এনআরসিটা এখানে হলো, এটা কিন্তু শেষ এনআরসি নয়। আগামী দিনে আবার এনআরসি হবে। আজকে যারা খুব উল্লসিত যে তাদের নাম উঠে গেছে, তারা বেঁচে গেলেন, তারা মনে করছেন, তারা কিন্তু আবার তাদের এই পরীক্ষা বারবার দিতে হবে। কারণ আসল লক্ষ্য হচ্ছে মানুষের অধিকার হরণ। ডিটেনশন ক্যাম্প অলরেডি মুম্বাইয়ে ওপেন হয়ে গেছে। সেখানে কালকেই খবর আছে যে 40 জনকে সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মুম্বাইয়ে এটা হয়েছে, এটা আমাদের এখানেও হবে। হ্যাঁ, তবে এই কি যে 91 লক্ষ মানুষকে হয়তো ডিটেনশন ক্যাম্পে ঢোকানোর মতো সংস্থান ওদের নেই। সেক্ষেত্রে যেটা হবে, মানুষ হয়তো বাইরেই থাকবে কিন্তু সমস্ত অধিকারহীন হয়ে থাকবে। দিদি, এছাড়া লক্ষ লক্ষ মানুষের নাম বাদ এবং আমাদের বঙ্গে অনেক এরকম মানুষের নুন আনতে পান্তা ফোড়ানোর মতো অবস্থা। এখন বলছে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে, ট্রাইব্যুনালের খরচা সামলাবে কি করে? সামলাতে পারবে না তো। এ তো আমাদের চোখের সামনে তো আসামের অভিজ্ঞতা ছিল। আমরা তো দেখেছি যে আসামে কি অবস্থা হয়েছে। এক একটা লোককে এই ট্রাইব্যুনালে অ্যাপিয়ার করতে 250 কিলোমিটার, 300 কিলোমিটার, 500 কিলোমিটার দূরে যেতে হয়েছে। মায়েরা বাচ্চাদের নিয়ে গেছেন, গাড়ি ভাড়া দেবার মতো যাদের সংস্থান নেই তাদেরকে যেতে বাধ্য করা হয়েছে। বাচ্চা মারা গেছে, মানুষ মারা গেছে, এই ঘটনা ঘটেছে। মানে ওরা এটাকে পরোয়াই করেনি। এই যে আমাদের এখানে যেমন প্রায় 150 মানুষের মৃত্যু হয়েছে, এই মৃত্যুকে যেমন ওরা পরোয়া করেনি, তেমনি ট্রাইব্যুনালেও মানে যে বিরাট ম্যাসাকার হবে, সেই ম্যাসাকারকে ওরা পরোয়া করবে না। আজকে ভারত সরকার যে ভূমিকায় তার নাগরিকদের সামনে নিজেকে দাঁড় করিয়েছে, সেটা হচ্ছে একটা হানাদার সরকারের ভূমিকা। একটা বিদেশি হানাদার সরকার তার যে দেশে হানা দেয় সেই দেশের সাথে এই ব্যবহার করে, সেই জিনিসটা কিন্তু ভারত সরকার আজকে তার নাগরিকদের সঙ্গে করছে। এই মানুষগুলোকে চূড়ান্ত হ্যারাসমেন্ট করার পর, এই মানুষগুলোর অধিকাংশ মানে ধনে প্রাণে মারা যাবার পর ওরা থামবে এবং সেখান থেকে ওরা যেটা করবে, যে কজন মানুষ বেঁচে থাকবে সেই মানুষগুলোকে বেনাগরিক তকমা দিয়ে তারা তাদের সমস্ত অধিকার হরণ করবে। এটাই ওদের উদ্দেশ্য। দিদি, এখন ডিটেনশন ক্যাম্প করার প্ল্যানিং চলছে। ডিটেনশন ক্যাম্প অলরেডি মুম্বাইয়ে ওপেন হয়ে গেছে। সেখানে কালকেই খবর আছে যে 40 জনকে সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মুম্বাইয়ে এটা হয়েছে, এটা আমাদের এখানেও হবে। হ্যাঁ, তবে এই কি যে 91 লক্ষ মানুষকে হয়তো ডিটেনশন ক্যাম্পে ঢোকানোর মতো সংস্থান ওদের নেই। সেক্ষেত্রে যেটা হবে, মানুষ হয়তো বাইরেই থাকবে কিন্তু সমস্ত অধিকারহীন হয়ে থাকবে। 2023-এর ডিসেম্বর মাসে গুয়াহাটি হাইকোর্ট একটা রায় দিয়েছিল, 12ই ডিসেম্বর। সেই রায়ে কিন্তু তারা বলেছিলেন যে মানে ভারত সরকার তার নাগরিকদের প্রতি দায়বদ্ধ, বেনাগরিকদের জন্য নয়। অর্থাৎ যারা বেনাগরিক বলে চিহ্নিত হবেন তারা তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির অধিকার হারাবেন। তাদের শুধু ওয়ার্ক পারমিট দেওয়া হবে, তারা কাজ করবেন, অথচ কোনো অধিকার থাকবে না। কোনো সরকারি সুযোগ সুবিধা মানে শিক্ষা, স্বাস্থ্য, কোনো রকম সুযোগ সুবিধা তারা পাবেন না। কিন্তু তারা কাজ করবেন এবং কাজ মানে দেশের মাটিতে যেমনভাবে তারা সার্ভিস দিতেন সেই সার্ভিসটা হবে। আর আজকে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই এনআরসি কিন্তু শেষ এনআরসি নয়। এসআইআর এর ছদ্মবেশে যে এনআরসিটা এখানে হলো, এটা কিন্তু শেষ এনআরসি নয়। আগামী দিনে আবার এনআরসি হবে। আজকে যারা খুব উল্লসিত যে তাদের নাম উঠে গেছে, তারা বেঁচে গেলেন, তারা মনে করছেন, তারা কিন্তু আবার তাদের এই পরীক্ষা বারবার দিতে হবে। কারণ আসল লক্ষ্য হচ্ছে মানুষের অধিকার হরণ। আসল লক্ষ্য হচ্ছে যে মানুষকে মানে এটা অ্যাকচুয়ালি কর্পোরেটের একটা পলিসি, মানুষকে যে রাষ্ট্র যে অধিকারগুলো দেয় সেই অধিকারগুলো থেকে বাইরে বার করে আনা। এটাই তাদের লক্ষ্য। ধীরে ধীরে তারা নিজেদের লক্ষ্যের দিকেই এগিয়ে চলছে। সামনে বিধানসভা ভোট, প্রধানমন্ত্রী ভোট চাইতে আসছেন রীতিমতো, এবং ভোট চাইতে এসে তিনি বঙ্গের মানুষদেরকে অনুপ্রবেশকারী বলছেন। এনারা মানে এতটাই নির্লজ্জ, এদের ভোট চাওয়ার কোনো অধিকার আছে বলে বঙ্গের কোনো মানুষ মনে করে বলে আমার মনে হয় না। এদের পোষা কিছু লোক আছে, কিছু দালাল আছে, কিছু মানে দৈনিক রোজের কিছু এদের কর্মী আছে। সেই কর্মীগুলো ছাড়া, যারা বাধ্য হয়ে বলে, তারা ছাড়া এদের ভোট চাওয়ার কোনো অধিকার আছে বলে মনে হয় না। কিন্তু প্র্যাকটিক্যালি লজ্জা, ঘৃণা, ভয় ফ্যাসিস্টদের থাকে না, এদেরও নেই। সেই কারণেই এরা ভোট চাইছে, বলে যাচ্ছে। কিন্তু মানুষ শেষ কথা বলবে। মানুষ হয়তো আজকে কিছুটা বিভ্রান্ত, কিছুটা ট্রমাটাইজড,
কিছুটা মানে তারা বুঝে উঠতে পারছেন না এই মুহূর্তে তারা কি প্রতিক্রিয়া জানাবেন, কিন্তু শেষ কথা মানুষই বলে। এবং এই বাংলার মানুষ আমরা তাদের বারবার দেখেছি যে তাদের যে মানে সচেতন যে রাজনীতিবোধ, সেই বোধের জায়গা থেকেই তারা ভোট করেন এবং সেই ভোটের ফলাফল কিন্তু অনেক কিছুকে মানে পরিবর্তন করে দিয়েছে এবং যেখানে বাংলা কিন্তু নেতৃত্ব দেয় বিভিন্ন জায়গায়। এবারও তার অন্য কিছু হবে বলে আমরা মনে করছি না। যেই মতুয়ার বাড়িতে এসে অমিত শাহ খেয়ে গেলেন, তাদের সাথে কথোপকথন করলেন, সেই মতুয়াদের নাম বাদ, কি বলবেন? যার বাড়িতে এসে খেয়েছিলেন তার নিজেরই নাম বাদ। হ্যাঁ, তো ব্যাপারটা ওরকমই। আসলে তো নেমোখারাম যারা হয় তারা এরকমই হয় যে যার বাড়িতে খেয়ে গেছে তারই সর্বস্ব নষ্ট করে দিয়ে চলে গেছে। গোটা মতুয়া, এই যে মতুয়ারা কিন্তু বিজেপিকেই ভোট দিত। ওরা একটা রিস্ক নিয়েছে, ওরা দেখেছে যে ঠিক আছে মানে এই রিস্কটুকু না নিয়ে ওরা কোনোদিনও কিছু করতে পারবে না, ওদের কিছু ভোট নষ্ট হবে। সেই কারণেই ওরা গতবার যে 2021-এ মমতা ব্যানার্জি যে ভোট পেয়েছিলেন তার জয়ের ব্যবধান প্রায় 45 লক্ষের মতো ছিল। ওরা এবার সেটাকে 91 লক্ষকে বাদ দিয়ে ওরা এটা নিজেদের জন্য নিশ্চিত করেছে যে আমাদের 91 লক্ষ যদি ভোটারই বাদ চলে যায় তাহলে আমাদের জয়টা অনেকটা নিশ্চিত হয়। এই জায়গায় দাঁড়িয়ে করছে, ওদের নিজেদের কিছু লস হবে কিন্তু ওদের একটা রয়েছে, মানে আকাঙ্ক্ষা রয়েছে যে ওরা হয়তো জয়লাভ করবে, এরকম একটা অঙ্ক কষে ওরা এগোচ্ছে। ওরা যেটা টার্গেট করেছিল মুসলিম নাম বেশি বাদ দেবে, কিন্তু দেখা যাচ্ছে হিন্দু নাম বেশি বাদ দিয়েছে। এই স্ট্যাটিস্টিক্সটা নিয়ে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। এই স্ট্যাটিস্টিক্সটা কতটা সত্যি আমি বলতে পারবো না। এরকম একটা শোনা যাচ্ছে যে 63% হিন্দু বাদ পড়েছে, হতেও পারে আবার নাও হতে পারে। এই রিস্কটা বিজেপি নিয়েছিল, নিয়েই এরা করছে। দেখা যাক, আমরা ভোটের রেজাল্ট অবধি আমাদের অপেক্ষা করতে হবে বিষয়টা কি দাঁড়ায়। শেষ কথা মানুষ বলবে 63% হিন্দু বাদ যাক। আর হিন্দুদের মধ্যে সবাই যে বিজেপিকে ভোট দিত এমনও নয়, হিন্দুদের মধ্যে একটা বড় অংশ যারা অসাম্প্রদায়িক মানুষ তারা যে সবাই বিজেপিকে ভোট দেন এমনও নয়। মানে ওরা যদি এভাবে দেখায় যে হিন্দুরা আমাদের ভোট দেয় আর অহিন্দুরা অন্যদের ভোট দেয়, ব্যাপারটা পশ্চিমবঙ্গে অন্তত সেটা হয় না, অন্য রাজ্যের হিসেবে এখানে চলবে না। শর্মিষ্ঠা রায়। এছাড়া লক্ষ লক্ষ মানুষের নাম এবং এখন বলা হচ্ছে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে, ট্রাইব্যুনালে খরচা সাধারণ মানুষ সামলাতে পারবে, কি বলবেন? খরচা সামলাতে পারবে না, অবশ্যই পারবে না। কারণ এক একটা ট্রাইব্যুনালে আসামে আমরা দেখেছি এনআরসির সময় যে ট্রাইব্যুনালগুলো হয়েছিল, তাহলে এক একটি পরিবারের মোটামুটি এক একজন মানুষের মোটামুটি 5 থেকে 6 হাজার টাকা শুধু ট্রাইব্যুনালের জন্য খরচা হয়েছিল। এছাড়া সমস্ত নথিপত্র জেরক্স করার জন্য যা যা খরচা আছে সেগুলো তো আছেই, যাতায়াতের খরচা তো আছেই। এবারে ট্রাইব্যুনাল নিয়ে যদি দিয়ে সামলাতে হয় এই জিনিস সম্ভব না ভারতবর্ষের, মানে বাংলার মানুষের পক্ষে। একজন 40 লক্ষ মানুষ, আপাতত 34 লক্ষ মানুষ আবেদন করেছেন। এরপরে আবেদনের সংখ্যাটা আরও বাড়বে, কারণ বহু মানুষই এখনও ভোটার তালিকায় নাম দেখেননি। এরপরে ভোটের দিন যখন দেখা যাবে যে ভোটার তালিকায় নাম নেই, তখন আবেদনের সংখ্যা আরও বাড়বে। এই 40 লক্ষ মানুষ 19টি ট্রাইব্যুনালের মধ্যে ভাগ হয়ে গিয়ে এক একটি ট্রাইব্যুনালে 2 লক্ষ করে মানুষ, এবার 2 লক্ষ করে মানুষের 20,000 টাকা 10,000 টাকা করে ধরুন, তাহলে কত টাকা খরচা হয়? এই সরকারটা টাকাটা কে দেবে? সরকার কি দেবে না, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল মানুষকে সামলাতে হবে। সুতরাং এটা অসম্ভব একটা খরচা, যেটা নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট জেনে বুঝে বাংলার গরিব মানুষের উপর চাপিয়ে দিয়েছে। সামনে বিধানসভা ভোট এবং প্রধানমন্ত্রী বঙ্গে আসলেন এবং হলদিয়া থেকে আবার তিনি বাংলার মানুষদেরকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিলেন। হ্যাঁ, অনুপ্রবেশকারী তো নন্দলাল বসুর নাতিও অনুপ্রবেশকারী। এখন আমরা সংবিধান যখন প্রথম প্রস্তাব হয়েছিল, সেই সংবিধানের যে হাতে লেখা খসড়াটি ছিল তাতে অলঙ্করণ করেছিলেন যেই শিল্পী, তার নাম নন্দলাল বসু। তার যে নাতি এবং তার স্ত্রী, পুত্রবধূ এবং তার স্ত্রী দুজনের নাম বাদ দিয়েছে এবং তারা হয়তো ট্রাইব্যুনালে পাশ করে যাবেন, কিন্তু সেটাই তো সব নয়। একজন এই যে অনুপ্রবেশকারী যাকে বলছেন, তাহলে নন্দলাল বসু অনুপ্রবেশকারী, অমর্ত্য সেনা অনুপ্রবেশকারী, নেতাজি সুভাষচন্দ্রের যিনি প্রপৌত্র চন্দ্র বসু তিনিও অনুপ্রবেশকারী, নন্দিতা রায় বলে একজন অধ্যাপক, পিএইচডি স্কলার, ইন্টারন্যাশনাল পাসপোর্ট হোল্ডার, তিনি অনুপ্রবেশকারী। আমাদের সমস্ত বন্ধুই অনুপ্রবেশকারী। একমাত্র অনুপ্রবেশকারী না হচ্ছে যারা গুজরাট থেকে আসছে, যারা বিহার থেকে আসছে, যারা অন্য জায়গা থেকে আসছে, তারা অনুপ্রবেশকারী নয়। অনুপ্রবেশকারী হচ্ছে এই মানুষগুলো, তাই তো? কি মনে হচ্ছে যে বিজেপি বাংলায় আসতে পারবে? এটা একটা কঠিন প্রশ্ন। আমার হিসাব বলছে এত কিছু করার পরেও বিজেপি আসতে পারবে না, কারণ মানুষ সচেতন আছে। এবারের ভোটটা হচ্ছে নির্বাচন কমিশন বনাম বাংলার মানুষের ভোট। আর এই নির্বাচন কমিশন বনাম বাংলার মানুষের ভোটে বাংলার মানুষ একজোট হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই ভোট দেবে। শুভেন্দু অধিকারী বলছে 177টা আসন। সে শুভেন্দু অধিকারী অনেক কিছু বলতে পারেন, তাতে কিছু এসে যায় না। 77টা পেলে উনি খুশি হবেন, এটুকু আমি বলতে পারি।
তা বিজেপি বলছে অনুপ্রবেশকারীদের সাহায্য করছে মুখ্যমন্ত্রী, সিন্ডিকেট রাজকে উড়াতে হবে, তবে তারা বুঝে নেবে। তার অনুপ্রবেশকারীদের সাহায্য করছে মুখ্যমন্ত্রী, এটা বলতেই পারেন, কিন্তু বিহারে কটা অনুপ্রবেশকারী পাওয়া গেছে, বিহারে কটা রোহিঙ্গা পাওয়া গেছে, কটা নেপালি পাওয়া গেছে, পাওয়া তো যায়নি। তা সেই উত্তর তো দিতে পারছেন না স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী, সেই উত্তর তো দিতে পারছেন না নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক, সেই উত্তর তো দিতে পারছেন না কেউ। অনুপ্রবেশকারী ধরার জন্য একজনকে বল ঠেলছেন যে ওটা আমার কাজ নয়, আরেকজনকে বল ঠেলছেন ওটা আমার কাজ নয়। তাহলে অনুপ্রবেশকারী ধরার নাম করে সাধারণ মানুষকে এই হেনস্থা বাংলার মানুষ কখনোই মেনে নেবে না।